সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যাকে আমরা অনেকে অবচয় বললে চিনে থাকি। তো এই অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষায় আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। আর এই দুইটি সৃজনশীল প্রশ্ন আনসার করা খুবই সহজ, যদি আমরা এখান থেকে কি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় ওই পদ্ধতিগুলো খুব ভালোভাবে জানতে পারি। আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি এই অধ্যায়ের যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় এই দুইটি বিষয় নিয়ে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, যা ঢাকা বোর্ড 2023-এ এসেছিল। তো এখানে ঢাকা বোর্ড 2023-এ যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল প্রথম, তা আমাদেরকে বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করো। এখান থেকে আপনারা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী কিভাবে প্রস্তুত করতে হয় সে বিষয়টিও ধরতে পারবেন। অবশ্যই প্রশ্নটি আপনাদের সামনে রাখবেন। আমি অবশ্যই প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই এখন প্রশ্নটি সামনে রাখেন, তাহলে খুব সহজে প্রশ্নটি ধরতে পারবেন। আমাদেরকে এখানে বলছে প্রথম প্রশ্নটি, পলাশ ট্রেডার্স 2020 সালের 1 এপ্রিল তারিখে 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 20,000 টাকা ও 50,000 টাকা। তারপরে বলছে মেশিনের আয়ুষ্কাল ধরা হয় 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 1,20,000 টাকা। প্রতি বছর 1 ডিসেম্বর হিসাবকাল শেষ হয়। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করে। ক নাম্বার বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছর অবচয় সারণী প্রস্তুত করো। খ নাম্বার বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের জাবেদা প্রস্তুত করো। গ নাম্বার বলছে 2022 সাল পর্যন্ত মেশিন হিসাব প্রস্তুত করো। এ ছিল আমাদের প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি সমাধান করে দেব। তো ক নাম্বার আমাদেরকে এখানে বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছর অবচয় সারণী প্রস্তুত করো। এর জন্য আপনাদেরকে অবশ্যই পূর্বের ভিডিও দেখতে হবে, কারণ আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি কিভাবে অবচয় ধার্য করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। ক নম্বরে যেহেতু আমাদেরকে অবচয় সারণী প্রস্তুত করতে বলছে, আর এই অবচয় সারণী করার জন্য আপনাদেরকে অবশ্যই অবচয় সারণী ঘরটি ভালোভাবে জানতে হবে। আমি এখানে প্রথমটি ক নাম্বার দিয়ে লিখে নিয়েছি, দেখেন আমরা লিখছি অবচয় সারণী ক নাম্বার। এরপর আমরা দেখেন অবচয় সারণী ঘরটা কিভাবে করতে হয় এখানে লিখে রাখছি। আমরা প্রথম লিখছি বছর, মেশিনের প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, তারপর হচ্ছে অবচয়, এরপর হচ্ছে পঞ্জীভূত অবচয়, তারপর হচ্ছে মেশিনের সমাপনী মূল্য। দেখেন ঘরটি আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদেরকে এখানে প্রথমে যে জিনিসটি বুঝতে হবে তা হচ্ছে আমরা কিভাবে অর্থাৎ কোন বছর থেকে অঙ্কটি শুরু করব। মনে রাখবেন, যে সালে আপনি স্থায়ী সম্পত্তিটি ক্রয় করবেন ওই সাল থেকে সাধারণত আপনাদেরকে 2 বছর অবচয়ের সারণী প্রস্তুত করতে হবে। যেহেতু এখানে তারা সাল বলে দেয়নি, যে সালে ক্রয় করবেন ওই সাল থেকে আপনারা কি করবেন, গণনা করবেন। সেজন্য আমরা এখানে বছর লিখছি। বছর লেখার পরে আমরা এখানে লিখব, যেহেতু 2020 সালে আমরা স্থায়ী সম্পত্তিটি ক্রয় করি সেজন্য আমরা এখানে লিখব 2020। এরপরে আসেন আমাদেরকে অবচয় সারণী বলছে মেশিনের প্রারম্ভিক মূল্য। মেশিনের প্রারম্ভিক মূল্য বলতে বোঝানো হচ্ছে আপনার কাছে বছরের প্রথমে যে মেশিনটি আছে তার মূল্য কত আছে। দেখেন আমাদেরকে এখানে বলছে পলাশ ট্রেডার্স 2020 সালের 1 এপ্রিল তারিখে, কত তারিখে, 1 এপ্রিল তারিখে, তারিখটি ভালো করে মনে রাখতে হবে, 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে। দেখেন যে মেশিন ক্রয় করছে তার মূল্য হচ্ছে কত, 5 লক্ষ টাকা। এর সাথে সে প্রতিষ্ঠানে আনার জন্য পরিবহন এবং সংস্থাপন ব্যয় করে টোটাল আরো 70,000 টাকা। দেখেন পরিবহন 20,000 টাকা, সংস্থাপন হচ্ছে 50,000 টাকা। এই যে সে মেশিনটি ক্রয় করে, তাহলে মেশিনটির তার অর্জন মূল্য কত? অর্জন মূল্য হচ্ছে আমাদের 5,70,000 টাকা। ভালো করে মনে রাখবেন, মেশিনের ক্রয় মূল্যের সাথে অতিরিক্ত সকল খরচ যোগ করলে আপনি মেশিনের অর্জন মূল্য পাবেন বা মেশিনের মোট ক্রয় মূল্যটা পেয়ে যাবেন। সেজন্য আমরা এখানে মেশিনের প্রারম্ভিক মূল্যের মধ্যে লিখব যে মেশিনটি আমি ক্রয় করছি তার টোটাল মূল্য কত টাকা বা অর্জন মূল্য কত টাকা, এটি আমরা এখানে লিখে ফেলবো। এরপরে আমাদেরকে এখানে বুঝতে হবে অবচয়ের হার। প্রশ্ন হচ্ছে এই অঙ্কে কি আমাদেরকে অবচয়ের হার দিয়েছে? না। তার মানে আপনাদেরকে অবশ্যই অবচয়ের হারটা বের করে নিতে হবে। তো কিভাবে আপনারা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার বের করবেন? দেখেন আমি পূর্বের ভিডিও আলোচনা করছি, এখন আপনারা এখানে দেখে নিন। লিখবেন এখানে অবচয়ের হার, অবচয়ের হার এই কথাটি এখানে লিখে নেবেন। লেখার পরে 100% লিখবেন উপরে,
তারপরে আয়ুষ্কাল কত বছর, আয়ুষ্কাল দ্বারা আপনারা কি করে ফেলবেন, ভাগ করে ফেলবেন। এই অঙ্কে আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, সেজন্য আমরা এখানে 10 দিয়ে ভাগ করব। তারপরে আমরা 2 দিয়ে গুণ করব। প্রশ্ন হচ্ছে 2 দিয়ে কেন গুণ করব, কারণ আমরা এখন কোন পদ্ধতি করি, আমরা এখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করি। অবশ্যই মনে রাখবেন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যখন আপনারা অবচয়ের হার নির্ণয় করতে যাবেন, 100 কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করবেন, তারপরে 2 দ্বারা অবশ্যই আপনারা কি করে ফেলবেন, গুণ করে ফেলবেন। এরপরে দেখবেন আপনাদের এখানে আসবে 20%। 20% আসলে এটি হচ্ছে আপনাদের অবচয়ের হার, এটি আপনারা এখানে লিখে ফেলবেন। অবচয়ের হার সাধারণত প্রতি বছর কি থাকবে, সমান থাকবে, সেজন্য আমরা অবচয়ের হার এখানে লিখে ফেলবো। এখন আসেন আমরা এখানে অবচয় বের করব। তো অবচয় কিভাবে বের করব, অবচয় বের করব আমরা প্রারম্ভিক যে মূল্য আছে তার সাথে আমরা অবচয়ের হারকে কি করে ফেলবো, গুণ করে ফেলবো। তো আমাদের এখানে 5,70,000-কে আমরা গুণ করব 20% করব। 20% করলে আমাদের এখানে আসবে 1,14,000 টাকা। সেজন্য আমরা এখানে দেখেন আমাদের অবচয়ের পরিমাণ এক বছরে বাৎসরিক অবচয় আসে কত, একটু ভালো করে এখান থেকে বোঝার চেষ্টা করেন। বাৎসরিক অবচয় আসে আমাদের 1,14,000 টাকা। দেখেন প্রশ্ন হচ্ছে আপনি তো এখানে 2020 সালে টোটাল এক বছরে অবচয় পেয়েছেন 1,14,000 টাকা, কিন্তু খেয়াল করেন তো 2020 সালে কি আপনি এই স্থায়ী সম্পত্তিটি পুরো এক বছর ব্যবহার করছেন? না, কারণ আপনি 2020 সালে স্থায়ী সম্পত্তিটি ক্রয় করছেন এপ্রিল মাসে। তাহলে এপ্রিলের 1 তারিখে যেহেতু ক্রয় করছেন, তাহলে এপ্রিল মাস থেকে আপনাকে কি করতে হবে, অবচয় ধার্য করতে হবে। যতদিন ব্যবহার করবেন ততদিনের অবচয় আপনার কি করতে হবে, ধার্য করতে হবে। তাহলে দেখেন আমরা যখন এক বছর অবচয় পাবো, এটিকে আমরা যত মাস ব্যবহার করব, অর্থাৎ এক বছর অবচয়ের ভিতর থেকে আমরা যত মাস ব্যবহার করব তত মাসের অবচয় বের করে নেব। তাহলে আমরা এখানে দেখেন এপ্রিল থেকে যদি গণনা করি তাহলে আমাদের হয় 9 মাস। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস আমি স্থায়ী সম্পত্তিটি ব্যবহার করি। আর সেজন্য আমরা 9 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করে ফেলবো। ভালো করে মনে রাখেন, অবচয়ের অর্ধের ক্ষেত্রে যখনই অবচয় বের করতে যাবেন সবসময় 12 দিয়ে কি করবেন, ভাগ করবেন। যত মাস ব্যবহার করবেন তা দিয়ে গুণ করে ফেলবেন। তাহলে দেখেন কত আসে আপনাদের এখানে, এখানে গুণ করবেন 9 দিয়ে, ভাগ করবেন 12 দিয়ে, আসবে আপনাদের 85,500 টাকা। এই 85,500 টাকা এখানে লিখে ফেলবেন। তারপর আপনারা এখানে যদি এই নোটটি আপনারা জানেন, এটি দেখানোর প্রয়োজন নেই, আপনারা এখানে শুধুমাত্র ব্র্যাকেটে লিখে দিতে পারেন 9 মাস। এই কথাটি আপনারা এখানে কি করবেন, লিখে ফেলবেন অবচয়ের ঘরে। তারপরে আমাদেরকে এখানে বলছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কি? পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি স্থায়ী সম্পত্তির প্রতি বছরের অবচয়কে যখন আমরা যোগ করব তখনই আমরা পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব। দেখেন আমরা 2020 সালে যেহেতু স্থায়ী সম্পত্তিটি ক্রয় করছি, অর্থাৎ মেশিনটি ক্রয় করছি, তাহলে এর 2020 সালে যে অবচয় আসবে তাই হচ্ছে আমাদের জন্য 2020 সালে পুঞ্জীভূত অবচয়। তার মানে 85,500 টাকা এটি প্রথম বছরে যে অবচয় পেয়েছে, তাহলে প্রথম বছরে পুঞ্জীভূত অবচয় হচ্ছে কি আমাদের জন্য এই অবচয় টাকাটি। সেজন্য আমরা এখানে 85,500 টাকা এখানে লিখে ফেলবো। ভালো করে মনে রাখবেন, প্রথম বছরের অবচয়, প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় কি হয়, সেম হয়। এরপর আমাদেরকে বের করতে হবে সমাপনী মূল্য। তো মেশিনের সমাপনী মূল্য কিভাবে বের করি, ভালো করে খেয়াল করেন। আপনারা যখনই মেশিনের সমাপনী মূল্য বের করতে যাবেন তখন মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে, এই যে প্রারম্ভিক মূল্য আছে, এই প্রারম্ভিক মূল্য থেকে অবচয়ের টাকাটাকে বিয়োগ করে ফেলবেন। ভালো করে মনে রাখবেন, প্রারম্ভিক মূল্য থেকে অবচয়ের টাকা যখন বিয়োগ করবেন তখন আপনারা মেশিনের মূল্য পাবেন। এখানে আপনারা কখনোই পুঞ্জীভূত অবচয়টাকে কি করবেন না, বিয়োগ করবেন না। অনেকে ভুল করে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে, এটি করলে আপনাদের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কেন ভুল হবে একটু পরে আমি বলবো। তাহলে আপনারা দেখেন 5,70,000 টাকা থেকে যখন আমরা 85,500 টাকা বিয়োগ করব তাহলে আমাদের এখানে মেশিনের সমাপনী মূল্য আসবে 4,84,500 টাকা। আমরা এখানে কি করব, লিখে ফেলবো। এই যে আমাদের মেশিনের সমাপনী মূল্য 4,84,500 টাকা হয়েছে, এ টাকা এখন আমাদের জন্য কোথায় যাবে, এ টাকা আমাদের 2021 সালে যখন আমরা আসব, 2021 সালে এটি আমাদের জন্য হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। সেজন্য আমরা এখানে লিখব 4,84,500 টাকা। ভালো করে মনে রাখেন, 2020 সালে যে স্থায়ী সম্পত্তিটি আমার কাছে ছিল, এটি যদি আমাদের পরবর্তী বছরে আসে তাহলে এটি আমাদের জন্য হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। জানুয়ারির 1 তারিখের জন্য হয়ে যাবে কি, মেশিনের প্রারম্ভিক মূল্য।
মেশিনের সমাপনী মূল্য 2020 সালে ছিল কত? 4,84,500 টাকা। এটি 2021 সালে যেহেতু আমার কাছে থাকবে, সেজন্য এটিকে আমরা যখন জানুয়ারি মাসের 2021 সালের জানুয়ারিতে আনবো, তখন এটিকে আমরা প্রারম্ভিক মূল্য হিসেবে গণনা করব। 4,84,500 টাকা এটি আমরা প্রারম্ভিক মূল্য ঘরে লিখে ফেলবো। এরপরে আমরা আবার অবশ্যই বের করব, সেম এই কাজটি করে ফেলবো। কিভাবে? আমরা 4,84,500 এর সাথে গুণ করব 20%। 20% করলে আমাদের আসবে এখানে 96,900 আমরা এখানে কি করব? বসিয়ে দেব। তারপর আমাদের এখানে দেখেন পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বের করতে হবে। তো পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ আমরা কিভাবে বের করব? আমরা অবশ্যই মনে রাখবো প্রথম বছরের অবচয়ের সাথে প্রথম বছরে দেখেন পুঞ্জীভূত অবচয় কত? 85,500 টাকা। এখন নতুন বছরে আমরা অবচয় পেয়েছি কত? 96,900 টাকা। আমরা বলছি প্রতি বছরের অবচয়কে যখন আমরা একসাথে করব, তখনই আমরা পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব। সেজন্য আমরা এখানে 85,500 সাথে যোগ করব 96,900 টাকা। যোগ করলে আমাদের এখানে আসবে 1,82,400 টাকা। এখানে আমরা বসাবো 1,82,400 টাকা। এটি হচ্ছে আমাদের টোটাল পুঞ্জীভূত অবচয়। এখন আপনাদেরকে বের করতে হবে মেশিনের সমাপনী মূল্য। সেম কাজ, প্রারম্ভিক মূল্য থেকে আপনারা অবচয়টাকে বিয়োগ করে ফেলবেন। তাহলে আপনাদের এখানে আসবে কত? দেখেন 4,84,500 থেকে বিয়োগ করবেন 96,900। তাহলে আপনাদের আসবে 3,87,600 টাকা। 3,87,600 টাকা। 3,87,600 টাকা। এটি হচ্ছে আপনাদের জন্য কি? মেশিনের সমাপনী মূল্য। তো এইভাবে সাধারণত আপনাদেরকে কি করতে হবে? অবচয় সারণী তৈরি করতে হবে। তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারে যে জাবেদা দাখিলা দিতে বলছে তা বুঝিয়ে দিব। শুধু এখান থেকে আপনারা মনে রাখবেন, অবচয় যেহেতু আমরা অবচয়ের অধ্যায় করতেছি, তার মানে আমাদেরকে অবচয়ের জাবেদা দিতে হবে। আমরা এখানে 2020 সালে অবচয় কত পেয়েছি? 85,500। আবার 2021 সালে কত পেয়েছি? 96,900। এটি নিয়ে এখন আমরা কি করব? জাবেদা দাখিলা দেব। তো এখন আমি আপনাদেরকে খ নম্বরটি সমাধান করে দেব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি সমাধান করে দেব। খ নাম্বার বলছে আমাদেরকে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের জাবেদা প্রস্তুত করো। তো জাবেদা দাখিলা দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে জাবেদা দাখিলা আমরা কিভাবে দিই এবং কোন ধরনের জাবেদাগুলো আমাদের এই অধ্যায়ে হয় তা একটু জানতে হবে। আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি জাবেদা দাখিলা কিভাবে আমাদেরকে দিতে হয়। তো জাবেদা প্রস্তুত করার জন্য আপনাদেরকে অবশ্যই ঘরটি করে নিতে হবে। আমি এখানে লিখে রাখছি পলাশ ট্রেডার্সের জাবেদা। তারপর লিখছি তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই ঘরটি আপনাদেরকে করে নিতে হবে। তো আমাদেরকে প্রশ্নের ভিতরে বলছে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দিতে। সেজন্য আমরা এখানে প্রথমে লিখে নিব 2020 সাল। এখানে 2020 সাল কথাটি আপনারা এখানে লিখে নেবেন। লেখার পরে আপনারা এখানে লিখবেন এপ্রিলের 1 তারিখ। যেহেতু আমরা মেশিনটি ক্রয় করি কত তারিখে? এপ্রিলের 1 তারিখে। তার মানে আমরা 2020 সাল থেকে জাবেদা দেব এপ্রিলের 1 তারিখ থেকে। প্রশ্ন হচ্ছে এখানে আমরা কি জাবেদা দেব ফার্স্ট টাইম? আমরা এখানে ফার্স্ট টাইম যে জাবেদা দেব তা হচ্ছে আমরা সম্পত্তি ক্রয়ের জাবেদা দেব। কিসের ক্রয়? সম্পত্তি ক্রয়। দেখেন আপনি যে সালে জাবেদা দিবেন ওই সালে যদি আপনি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করেন, তাহলে আপনাকে ওই সালে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদা দিতে হবে। আমরা এখানে ক্রয় করছি কি? একটি মেশিন ক্রয় করছি। তাহলে মেশিন ক্রয় করাতে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মেশিন নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। সেজন্য আমরা এখানে 2020 সালে এপ্রিল মাসের 1 তারিখে লিখে ফেলবো মেশিন হিসাব ডেবিট। মেশিন হিসাব ডেবিট। এটি এখানে আপনারা কি করবেন? ডেবিট দিকে লিখে ফেলবেন। এরপরে আসেন আপনি যে মেশিনটি ক্রয় করছেন, এই মেশিনটি ক্রয় করার মাধ্যমে আপনার থেকে টাকা চলে যায়, সেজন্য আপনার নগদ টাকা হ্রাস পায়। আপনারা এখানে লিখবেন নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট লিখবেন। লিখবেন নগদান হিসাব ক্রেডিট। প্রশ্ন হচ্ছে টাকা কত? টাকা আমাদের দেখেন যে স্থায়ী সম্পত্তি ক্রয় করি 5 লক্ষ টাকা দিয়ে, তার সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে ওই খরচগুলোকে আমরা সবসময় স্থায়ী সম্পত্তি নামে লিখে ফেলবো। এখানে খরচকে আমরা কখনোই খরচ নামে দেখাবো না, ভালো করে মনে রাখবেন। একটি স্থায়ী সম্পত্তি যখন আমি ক্রয় করব, ক্রয় থেকে শুরু করে এটি সংস্থাপন পর্যন্ত যত প্রকার ব্যয় থাকবে সকল ব্যয়কে আমরা স্থায়ী সম্পত্তির মূল্য হিসেবে ধরবো। আমরা কখনো এটাকে ব্যয় হিসেবে ধরবো না। সেজন্য আমরা একটি স্থায়ী সম্পত্তি দেখেন এখানে ক্রয় করছি 5 লক্ষ টাকা, পরিবহনে দিচ্ছি 20,000 টাকা এবং সংস্থাপনের জন্য আমাদের কাছে 50,000 টাকা, টোটাল 5,70,000 টাকা। এই 5,70,000 টাকাকে আমাদেরকে স্থায়ী সম্পত্তি নামে লিখতে হবে। আমরা কখনো এখানে যে ব্যয়গুলো আছে 20,000 টাকা
এবং 50,000 টাকা এইগুলোকে ব্যয় নামে লিখবো না। সেজন্য আমরা এখানে মেশিন হিসাবকে লিখবো 5,70,000 মেশিন হিসাবের ভিতরে। তারপর নগদ টাকা যায় কত? নগদ টাকা যায় আমাদের 5,70,000 টাকা। এটি আপনারা কি করবেন? লিখে নেবেন ভালো করে। মনে রাখবেন স্থায়ী সম্পদের সাথে আনুষঙ্গিক যত প্রকার খরচ থাকবে সকল খরচকে স্থায়ী সম্পদ নামে লিখে ফেলবেন। তাহলে আপনাদের প্রথম জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবেন নগদে মেশিন ক্রয় করা হলো, এটি ব্যাখ্যা লিখে দিবেন আপনারা। তারপর আমাদেরকে এখানে দ্বিতীয় যে জাবেদা দিতে হবে তা হচ্ছে অবচয়ের জাবেদা। ভালো করে মনে রাখেন 2 নম্বর জাবেদা হচ্ছে কি আমাদের অবচয়ের জাবেদা। তো অবচয়ের জাবেদা আমরা কিভাবে দিই? আর এখানে দেখেন আমরা এখানে লিখবো কি ডিসেম্বর 31 তারিখ। আমি একটু পরে বলছি কেন আমরা ডিসেম্বর 31 তারিখ দিই। দেখেন অবচয়ের জাবেদা আমরা কিভাবে দিই? আমরা অবচয়ের জাবেদা দিব অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট। তারপর আমরা এখানে লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব লিখবেন ক্রেডিট দিকে। পুঞ্জীভূত অবচয় হিসাব লিখবেন কি ক্রেডিট। ভালো করে মনে রাখেন অবচয়ের জাবেদা কি? অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কেন আমরা পুঞ্জীভূত অবচয়ের জাবেদা অর্থাৎ অবচয়ের জাবেদা কেন দিই? অবচয়ের জাবেদা দিয়ে একটি স্থায়ী সম্পত্তি যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করব, এর ব্যবহার ফলে একটি ক্ষয় হয়। ওই ক্ষয়টাকে বা ওই ক্ষতিটাকে আমরা সাধারণত বলে থাকি অবচয়। আর অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। সেজন্য আমরা এখানে একটি স্থায়ী সম্পত্তির অবচয় হলে আমরা সবসময় জাবেদা দিব অবচয় হিসাব ডেবিট। কারণ ব্যয়ের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। তারপর আমরা লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পত্তি। অর্থাৎ প্রতি বছরের অবচয়গুলোকে যখন আমরা যোগ করব তখন আমরা পুঞ্জীভূত অবচয় পাবো। আর এই পুঞ্জীভূত অবচয় আমাদের সবসময় স্থায়ী সম্পত্তি থেকে কি যায়? বাদ যায়। তার মানে এটি স্থায়ী সম্পদের পরিমাণকে কি করে? হ্রাস করে। যারাই সম্পদের পরিমাণকে হ্রাস করবে তারা সবসময় কোন দিকে চলে যাবে? ক্রেডিট দিকে চলে যাবে। সেজন্য এটিকে বলা হয় বিপরীত সম্পত্তি। কারণ এটি সম্পদের পরিমাণকে কি করে? হ্রাস করে। এখন আসেন আমরা অবচয়ের টাকা বের করব। অবচয়ের টাকা আমি আপনাদেরকে সারণীর মধ্যে দেখিয়ে দিয়েছি যে অবচয়ের টাকা কত। প্রথম বছরে 2020 সালে আমরা অবচয়ের টাকা পেয়েছিলাম 85,500 টাকা। সেজন্য আমরা এখানে অবচয়ের ঘরে 85,500 টাকা লিখে ফেলব। এটি ভালো করে একটু মনে রাখবেন যে অবচয়ের টাকা আপনারা প্রথম বছরে যা পেয়েছেন তা আপনারা এখানে কি করবেন? লিখে ফেলবেন। এরপরে আপনাদেরকে যে জাবেদা দিতে হবে, দেখেন এখানে 1 ডিসেম্বর তারিখ লেখার কারণ হচ্ছে কারণ আমরা বছর শেষে অবচয়ের পরিমাণ ধার্য করে থাকি। সেজন্য আমরা এখানে 1 ডিসেম্বর তারিখ লিখে ফেলব। এরপরে আমরা কি করব? অবচয় বন্ধের জাবেদা দিব। অবচয় বন্ধের জাবেদা হবে আমাদের আয় সারাংশ হিসাব বা আয় বিবরণী হিসাব, আয় সারাংশ হিসাব ডেবিট। আয় সারাংশ হিসাবকে আমরা কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখে ফেলবো। এরপর আমরা এখানে লিখবো অবচয় হিসাব, অবচয় হিসাবকে লিখবো আমরা কোন দিকে? ক্রেডিট দিকে। ভালো করে মনে রাখেন আমরা যখন অবচয় বন্ধের জাবেদা দিব তা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। প্রশ্ন হচ্ছে কেন অবচয় জাবেদা অবচয় বন্ধের জাবেদা দিই? আমরা যখন একটি হিসাবকাল করব, একটি হিসাবকালের ভিতরে যত প্রকার ব্যয় থাকবে সকল ব্যয়কে আমাদেরকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর অবচয় আমাদের জন্য একটি ব্যয়, এটিকে আমরা সবসময় কি করে ফেলবো? বন্ধ করে ফেলবো। কারণ হিসাবকাল শেষে আমরা 3টি জিনিস বন্ধ করে থাকি। একটা হচ্ছে আয়, ব্যয়, উত্তোলন। এই 3টি জিনিস আমাদেরকে অবশ্যই হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়। যেহেতু অবচয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, সেজন্য অবচয়কে আমাদের বন্ধ করে দিতে হবে। আর অবচয় বন্ধ করেই আমরা সাধারণত আয় বিবরণী বা আয় সারাংশ দ্বারা। সেজন্য আমরা এখানে আয় সারাংশকে লিখবো ডেবিট দিকে, অবচয় লিখবো ক্রেডিট দিকে। কারণ কেন? যে জিনিসটা আপনি বন্ধ করবেন তাকে সবসময় বিপরীত পাশে নিয়ে যাবেন। সেজন্য আমরা অবচয় হিসাবকে লিখবো ক্রেডিট দিকে। তো কত হাজার টাকা বন্ধ করবো আমরা? আমরা এখানে 85,500 টাকা কি করে ফেলবো? বন্ধ করে ফেলবো। কারণ 2020 সালে আমাদের 85,500 টাকা হয়েছে কি? অবচয়। এখানে আমরা লিখবো 85,500 টাকা। এরপরে দেখেন আমাদের এই বছর অর্থাৎ 2020 সালে আর কোনো জাবেদা হবে না। কারণ আমাদেরকে প্রতি বছরই 3টি জাবেদা দিতে হয়। যদি স্থায়ী সম্পত্তি বিক্রয় করতাম তাহলে বিক্রয় জাবেদা দিতে হতো। যেহেতু বিক্রয় করিনি তার মানে আমাদেরকে সবসময় প্রত্যেক বছরই 3টি জাবেদা দিতে হবে। এরপরে আমাদেরকে বলছে 2 বছরের জন্য। আমরা 2020 সাল করছি। তার মানে আমাদেরকে এখন করতে হবে 2021 সাল। এখন আসেন 2021 সালে যেহেতু আপনি দ্বিতীয় বছরে অবচয় জাবেদা দিবেন, এখন আপনি প্রথমে দেখবেন 2021 সালে আপনি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন কিনা।
যদি ক্রয় করেন তাহলে আপনাদেরকে অবশ্যই স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য জাবেদা দিতে হবে। কিন্তু প্রশ্নের ভিতরে আপনি স্থায়ী সম্পত্তি ক্রয় করেননি 2021 সালে, তার মানে আপনাদেরকে এ জাবেদা আর দিতে হবে না। আর বাকি থাকবে কয়টি জাবেদা? বাকি থাকবে আপনারা 2টি জাবেদা। সবসময় মনে রাখবেন আপনারা প্রত্যেক বছর 3টি জাবেদা আপনাদেরকে দিতে হয়। কি কি? মেশিন ক্রয়ের জাবেদা, অবচয়ের জাবেদা, অবচয় বন্ধের জাবেদা, এই 3টি জাবেদা দিতে হয়। যদি স্থায়ী সম্পত্তি ক্রয় না করেন তাহলে এ জাবেদা দিতে হয় না। বাকি 2টা জাবেদা আপনাদেরকে অবশ্যই দ্বিতীয় বছরে দিতে হবে। সেজন্য আমাদের এখানে প্রথমে যেটি আসবে 2021 সালে আমরা এখানে লিখব ডিসেম্বর 31 তারিখ। এখানে লিখব আমরা অবচয় হিসাব ডেবিট। অবচয় হিসাব ডেবিট দিকে লিখবো আমরা। এরপর আমরা এখানে লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব কি লিখব? ক্রেডিট দিকে লিখব। দেখেন আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে কেন আমরা এই 2টি জাবেদা পরবর্তী বছরে দেব? কারণ একটি জিনিস খেয়াল করেন, আপনি যে স্থায়ী সম্পত্তিটি 2020 সালে ক্রয় করছেন, এই স্থায়ী সম্পত্তি কি আপনি 2020 সালে ব্যবহার করে এটিকে ফালাই দিবেন? না। সেজন্য আপনি কি করবেন? এটি পরবর্তী বছরে নিয়ে আসবেন। অর্থাৎ যে অবশিষ্ট মূল্য থাকবে সমাপনী মূল্য, ওই সমাপনী মূল্যটাকে আপনি 2021 সালে আপনার প্রতিষ্ঠানে এটি রেখে দিবেন। সেজন্য আপনি যেহেতু 2021 সালে এটিকে আবার ব্যবহার করবেন, তাহলে 2021 সালে আপনার আবার অবচয় হবে, আবার ব্যয় হবে। সেজন্য আপনাদেরকে অবশ্যই 2021 সালে এর জন্য কি দিতে হবে? অবচয় জাবেদা দিতে হবে। আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পারছেন। সেজন্য আমরা এখানে লিখব অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? আমরা এখানে সারণীর মধ্যে দেখিয়ে দিয়েছি 2021 সালে অবচয়ের পরিমাণ ছিল কত? 96,900 টাকা। এটি আপনারা এখানে লিখে ফেলবেন। 96,900 টাকা আমাদের দ্বিতীয় বছরে অবচয় ছিল। এরপরে আমরা এখানে যে জাবেদা দিব তা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। অবচয় বন্ধের জাবেদা কিভাবে দিব? সেম কাজ, আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, তারপর আমাদেরকে লিখতে হবে অবচয় হিসাব ক্রেডিট। যাকে বন্ধ করব তাকে আমরা সবসময় বিপরীত পাশে নিয়ে যাব। আশা করি বুঝতেছেন। কত টাকা বন্ধ করব আমরা? বন্ধ করব আমরা এখানে 96,900 টাকা। এটি বন্ধ করে ফেলবো। 96,900 টাকা বন্ধ করার পরে আমাদেরকে আর কি কোনো জাবেদা দিতে হবে না, কারণ আমাদেরকে তারা প্রশ্নের ভিতরে বলছে 2021 সাল পর্যন্ত, অর্থাৎ 2 বছরের জন্য জাবেদা দাখিলে দিতে। তো আশা করি আপনারা কিভাবে জাবেদা দাখিলে দিতে হয় বুঝছেন। এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি সমাধান করে দিব। ঘ নাম্বার আমাদেরকে বলছে 2022 সাল পর্যন্ত মেশিন হিসাব প্রস্তুত করো। তো হিসাব প্রস্তুত করতে বলতে বোঝানো হয় খতিয়ান প্রস্তুত করতে। তো আমরা এখানে খতিয়ানের জন্য ঘরটি করে নিব। যার হিসাব বলবে আমরা তার কথাটি লিখে নেব, লিখব মেশিন হিসাব। এরপরে লিখব হিসাবের কোড নং, কথাটি লিখে নেব অবশ্যই। এরপর আমরা গড় করব তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত ডিভাইডেড বাই ডেবিট ক্রেডিট। এই ঘরটি আমরা সকলে জানি। আমরা এখানে ঘরটি ভালো করে মনে রাখবো, কারণ আমরা হিসাব প্রস্তুত করতে বলতে কি বোঝাই? খতিয়ানের ঘরটি বুঝাই। এরপরে যেহেতু আমাদেরকে মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে, কত বছরের? বলছে 2022 সাল পর্যন্ত। অর্থাৎ আপনি যে সালে মেশিনটি ক্রয় করছেন ওই সাল থেকে আপনাদেরকে কি করতে হবে? মেশিন হিসাব প্রস্তুত করতে হবে। সেজন্য আপনাদেরকে 2020 সাল কথাটি এখানে লিখে নেবেন। তারপরে লিখবেন আপনারা এখানে এপ্রিল, এই কথাটি আপনারা এখানে লিখবেন এপ্রিল 1 তারিখ। লেখার পরে আপনারা এখানে লিখবেন নগদান হিসাব ডেবিট। কারণ দেখেন, আপনি যখন স্থায়ী সম্পত্তিটি ক্রয় করছেন বা মেশিনটি ক্রয় করছেন, তখন আপনার কাছে মেশিন নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। তারপর আপনার থেকে নগদ টাকা চলে যায়। যেহেতু মেশিন হিসাব প্রস্তুত করতেছেন আর মেশিনের উল্টো দিকের কথা কি থাকে? নগদান হিসাব। সেজন্য আমরা এখানে উল্টো দিকের কথাটা লিখে ফেলবো। তারপর খেয়াল করেন জাবেদা দেওয়ার সময় আপনার মেশিন হিসাব কোন দিকে ছিল? ডেবিট দিকে ছিল। সেজন্য আপনি টাকাটাকেও ডেবিট দিকে লিখে ফেলবেন। কত হাজার টাকা? 5,70,000 টাকা। আশা করি আপনারা এটি বুঝতেছেন। এরপরে দেখেন আপনি কি 2020 সালে আর কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন? ভালো করে মনে রাখবেন, জাবেদায় যেখানে মেশিন হিসাব কথাটি থাকবে সেখানের কি করব আমরা? খতিয়ানে নিয়ে আসবো। অর্থাৎ সেখানের কথাগুলোকে আমরা কোথায় আনবো? খতিয়ানে নিয়ে আসবো। ওই তারিখ ছাড়া আর আমরা কখনো কোনো তারিখকে কি করব না? মেশিনের হিসাবের ভিতরে আনতে পারবো না। সেজন্য আমরা এখানে লিখবো মেশিন হিসাব 5,70,000 টাকা। যেহেতু 2020 সালে আমি আর কোনো স্থায়ী সম্পত্তি বা মেশিন ক্রয় করিনি, সেজন্য আমাদের আর কোনো মেশিন হিসেবে টাকা আসবে না। এই টাকাটাকে আমরা 2020 সালে উদ্বৃত্তের ঘরে নিয়ে যাব। কত হাজার টাকা? 5,70,000 টাকা ডেবিট দিকে নিয়ে যাব। এরপর আমাদেরকে যেহেতু 2022 সাল পর্যন্ত বলছে, আমরা এখানে লিখে ফেলবো 2021।
কারণ 22-এ যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই 2021ও করতে হবে। এরপর আমরা এখানে লিখব জানুয়ারির 1 তারিখ। কারণ কেন? 2020 সালে এপ্রিলে যে মেশিনটা আপনি ক্রয় করছেন এটি 2021 সালেও আপনার কাছে থাকবে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে থাকবে। সেজন্য আপনি কি করবেন, 5,70,000 টাকার যে স্থায়ী সম্পত্তি আপনার কাছে ছিল এটিকে আপনি অবশ্যই 21 সালে নিয়ে আসবেন। সেজন্য আপনি এখানে লিখবেন ব্যালেন্স বিডি। কেন ব্যালেন্স বিডি লিখছি? কারণ আমরা জানি পূর্ববর্তী বছরের কোনো কিছু যদি আমাদের পরবর্তী বছরে আসে তাহলে একে আমরা ব্যালেন্স বিডি হিসেবে লিখে থাকি। সেজন্য আমরা এখানে লিখব বি/ডি, এটি লিখে ফেলবো। কত হাজার টাকা? 5,70,000 টাকা। এটিকে আমরা এখানে নামিয়ে ফেলবো, 5,70,000 টাকা। ঠিক আছে, এরপরে আমরা কি করব, 2021 সালে আমি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছি কিনা। যদি ক্রয় করি তাহলে সেম এই কাজের মতো করতে হবে, লিখবো নগদান হিসাব ডেবিট, আর মেশিন নগদান হিসাব ক্রেডিট দিকে লিখবো, মেশিন হিসাবকে ডেবিট দিকে লিখবো। যেহেতু 2021 সালে আমি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করিনি, তার মানে আমাদের এখানে নগদান হিসাব কতটা লেখা লাগবে না, অর্থাৎ আমাদের 5,70,000 টাকাই হচ্ছে আমাদের 2021 সালে মেশিনের উদ্বৃত্ত। এরপরে যেহেতু আমাদেরকে বলছে 2022 সাল পর্যন্ত, সেজন্য আমরা এখানে লিখবো 2022। 21-এর পরে আমাদের আসে কত? 22। লিখবো জানুয়ারির 1 তারিখ। কারণ কেন? আমাদের কাছে 2021 সালে 5,70,000 টাকা মূল্যের যে মেশিনটি আছে এটি 22 সালেও আমাদের কাছে কি হবে? থাকবে। অর্থাৎ যে মেশিনটি 2020 সালে আমি ক্রয় করব এটি আমার কাছে 2021 সালেও থাকবে, 2022 সালেও থাকবে। সেজন্য আমরা এখানে লিখব ব্যালেন্স বি/ডি। এটি আমরা এখানে কি করব? লিখে নেব। লেখার পরে 5,70,000 টাকা আমরা এখানে কি করব? লিখে ফেলবো। তাহলে দেখেন আমরা 2022 সাল পর্যন্ত মেশিন হিসাব প্রস্তুত করে ফেলছি। আমরা কি 2022 সালে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছি? না। যদি ক্রয় করতাম তাহলে আবার আমাদেরকে নগদান হিসাব দেখে ওই স্থায়ী সম্পত্তির মূল্য এখানে ডেবিট দিকে লিখতে হতো। যেহেতু আর কিছু করিনি তার মানে আমাদের 2020 সালে যে মেশিনটি ছিল তার উদ্বৃত্ত আমার কাছে 21 সালেও থাকবে এবং আমার কাছে কি থাকবে? 22 সালেও থাকবে। তো এই ছিল সাধারণত আমাদের মেশিন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়। আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য এখানের যে দ্বিতীয় প্রশ্নটি এসেছিল অর্থাৎ এই অধ্যায় থেকে ঢাকা বোর্ডে তা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।